আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে চলেছে, তার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা নিয়ে আটকে ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু এবং সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানগত কৌশলগত অবস্থান, এই নিয়ে একটা ঘোরতর গন্ডগোল দুজনের মধ্যে লেগেছিল। এই একটাই কারণে এফটিএ আটকে ছিল, সব দেশের সঙ্গে হয়ে গিয়েছে। এখন শেষে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যখন ট্রেড এফটিএ হয়ে যায়, সেই সময় কিন্তু ট্রাম্প কিন্তু চাপে পড়ে যান, আরো বহুমুখী চাপে পড়েছেন, সেটা আমি পরে বলছি। এবার সার্জিও গোরের কাছে একটা খবর এসছে। সার্জিও গোর ট্রাম্পের একটা বার্তা নিয়ে কাল রাত্রিবেলা আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করে তার সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে এবং ভারত কি চায়, তার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য। আমাদের এখানে ইন্ডিয়া টুডেতে বেরিয়েছে, ওয়াশিংটন সফরের আগে জয়শঙ্কর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথে দেখা করলেন। লেখা হচ্ছে, বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নয়াদিল্লি এবং ওয়াশিংটন কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক জোরদার করছে। বাণিজ্য নিয়ে উত্তেজনার পর গুরুত্বপূর্ণ খনিজগুলো সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হচ্ছে। আমি পুরোটা আপনাদের ব্যাখ্যা করে বলে দিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে দেখা করেছেন। প্রতিরক্ষা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উপরে বিস্তৃত আলোচনা করেছেন, কারণ উভয় পক্ষই আগামী সপ্তাহে জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে ভারত মার্কিন অংশীদারিত্বের গতি বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। এই গতিটা বাড়বে কি করে সেটাই আমি বলছি। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নয়াদিল্লি ওয়াশিংটন কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে জোরদার করছে বাণিজ্য নিয়ে উত্তেজনার পর গুরুত্বপূর্ণ খনিজগুলি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে। এই একই খবর করেছে সিএনবিসি 18। তারা লিখছে, জয়শঙ্কর ডিসকাসেস মেনি ডাইমেনশন অফ ইন্ডিয়া ইউএস টাইজ উইথ গোর অ্যাহেড অফ ওয়াশিংটন ভিজিট। এটা করেছে আপনার সিএনবিসি TV9। এখন এই বিষয়টা কি, এই যে বলা হচ্ছে যে কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে জোরদার করছে বাণিজ্য নিয়ে উত্তেজনার পর গুরুত্বপূর্ণ খনিজগুলি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হচ্ছে। বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে সম্পূর্ণ ওই বাংলাদেশ। আমি যেটা বরাবর আপনাদের কাছে বলে আসছি যে বাংলাদেশ থেকে যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র পা তুলছে ততক্ষণ পর্যন্ত ভারত এই এফটিএ করবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আটকে বসছিল। ট্রাম্পের একটা গুঁ ছিল যে যতক্ষণ না মোদি তাকে হ্যালো ট্রাম্প যতক্ষণ না বলছেন, হ্যালো মিস্টার ট্রাম্প বা হ্যালো মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, ততক্ষণ পর্যন্ত মানে ট্রাম্প খুশি হননি। উনি বলেছেন আমাকে খুশি করতে পারেননি। তা মোদিজি খুশি করার দিকে হাঁটেননি। মোদিজি নিজের জায়গায় বসছিলেন চুপ করে, যে কত লড়বি লড়, তোর দেশের মানুষ যদি না খেয়ে মরে তাহলে আমার কেউ যায় আসে না। এখন সেই জায়গায় এমন একটা মানে দেখুন, পাবলিক প্রেশার হচ্ছে এমন একটা জিনিস না, যেখানে আচ্ছা আচ্ছা মানুষকে, আচ্ছা আচ্ছা দেশের নেতাকে কিন্তু নতি স্বীকার করতে হয়। এখন আমেরিকার যে অর্থনৈতিক অবস্থা, যে এখন মূল্যবৃদ্ধি যেখানে গিয়ে পৌঁছেছে এবং খাদ্য সংকট যেভাবে দেখা দিয়েছে, তাতে কিন্তু আমেরিকার পক্ষে বেশি দিন টিকে থাকা মুশকিল। তার উপর ইউরোপিয়ান ইউনিয়ন যখন এফটিএ করে বেরিয়ে গেল, তখন কিন্তু আমেরিকার উপর চাপটা আরো বাড়লো। ট্রাম্প আরো গাড্ডায় পড়লেন। একে তো ভেনেজুয়েলার ওই প্রেসিডেন্টের ওই তুলে নিয়ে এসে তারপরে উনি ইরানের ওপরে চাপ বাড়িয়েছেন। এখন ইরানের
খবর তো আপনারা সবাই জানেন, আমি যদিও করিনি, পরে একদিন করবো কোন ইরানের খবর, কারণ ইরানের একটা মোটামুটি জায়গায় পৌঁছাক তখন খবরটা করব। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা লিখিত চুক্তি করতে হবে, যেটা ওয়াশিংটনকে বলা হয়েছে থ্রু সার্জিও গোর, যে ভারত যেটা বলেছে সেটা লিখিত চুক্তি করতে হবে। সেটা কি নিয়ে? গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সহ সকল প্রকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ, এই মর্মে চুক্তি সম্পাদিত করতে হবে। সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া কৌশলগতভাবে এই চুক্তির মধ্যে থাকবে। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া এবং বাংলাদেশ সহ সমস্ত ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো আর নাক গলাবে না, এবং কি কি বিষয়ে সেটা হবে, সেটা গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ, এই মর্মে চুক্তিটা হবে। দুজনের ক্ষেত্রে একটা কমন ইন্টারেস্ট কাজ না করলে এই ট্রেড ডিল হওয়া সম্ভব নয়, আর ইন্দো প্যাসিফিক নীতিতে একসঙ্গে কাজ করা সম্ভব না। এই যে এগ্রিমেন্টটা হবে, এই এগ্রিমেন্টটা হবে 10 বছরের জন্য। এটা 2026-2036 পর্যন্ত এগ্রিমেন্টটা হবে। একটা জয়েন্ট টাস্কফোর্স একটা গঠন করা হয়েছিল, কবে হয়েছিল আমি জানি না, মনে নেই আর কি। এই জয়েন্ট টাস্কফোর্সকে সুপারিশ এবং সিদ্ধান্ত অনুযায়ী 2036 পর্যন্ত এটা বহাল রাখতে হবে। এই যে এগ্রিমেন্টটা হবে সেটা জয়েন্ট টাস্কফোর্সের যে সুপারিশ এবং সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তগুলো অনুসরণ করে এই এগ্রিমেন্টটা করতে হবে, যেটা 2036 পর্যন্ত বহাল থাকবে। এবং আরো চাপটা বাড়ছে এই কারণে যে ভারত তলায় তলায় 50 বিলিয়ন ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে। একই তো মার্কিন যুক্তরাষ্ট্রের ধার বাড়ছে, এখন বোধ হয় $38 ট্রিলিয়ন হয়ে গিয়েছে। তারপরে যদি ভারতের কাছে $400 বিলিয়ন ট্রেজারি বন্ড আছে। ট্রেজারি বন্ড কি? আগে একটা সুরক্ষিত জায়গা ছিল যে আমি ট্রেজারি বন্ড ইস্যু যখন করে আমেরিকা, তখন আমি ডলার দিয়ে ট্রেজারি বন্ড কিনে রেখে দিলাম, যে ওই টাকাটা আমার সুরক্ষিত থাক, ব্যাংকে রাখার মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রইল। এখন যখন এই ওয়েপনাইজেশন মানে অস্ত্র হিসেবে যখন এই ডলারকে ব্যবহার করা হচ্ছে এবং ট্যারিফকে যখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র তার কিন্তু মানে এটা কি বলে যে ওটা কি বলবো যে সুরক্ষা, আত্মবিশ্বাস, যেটা গ্যারান্টি, টাকা রাখার গ্যারান্টি, যেমন রাশিয়ার $360 বিলিয়ন ব্লক করে দিল। তখন বিভিন্ন দেশ ভাবছে যে আমাদের যে সমস্ত এই যে ট্রেজারি বন্ডগুলো রয়েছে, এই ট্রেজারি বন্ডগুলো যদি আমাদের যে কোনো দিন আটকে দেয়, তাহলে পরে তো আমাদের টাকাটা যাবে। ফলে এই ট্রেজারি বন্ডগুলোকে ধীরে ধীরে ছাড়ো। যেমন চায়না অলরেডি 150 বিলিয়ন চায়না ছেড়ে দিয়েছে, ভারত 50 বিলিয়ন ছেড়েছে, এবং বাকি 350 বিলিয়ন এখনো হাতে রেখে দিয়েছে। এটাও একটা বড় চাপ যে এইভাবে যদি ট্রেজারি বন্ড যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে ওই টাকাটা তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে হবে। ভারত কি করছে? ওই $50 বিলিয়ন যেটা ফেরত পেলো, সেটা দিয়ে ভারত সোনা কিনে নিল। এই যে সোনার বাজারে এত যে চড়া দাম দেখছেন না, সেটা হচ্ছে সব ওই ট্রেজারি বন্ড বিক্রি করার টাকা। ওই যত ট্রেজারি বন্ড বিক্রি হচ্ছে সব গিয়ে সোনার ওপরে গিয়ে পড়ছে। সোনা সমস্ত দেশগুলো কিনে তার ভাঁড়ারে স্টক করছে, তার জন্য সোনার দর এই চরচর করে বাড়ছে, এবং এটা অব্যাহত থাকবে। সোনার দর কিন্তু নামার কোনো রকম মানে স্কোপই নেই, নামবে না সোনার দর। যত দিন যাবে এটা 10 লাখ টাকায় পৌঁছে যাবে 10 গ্রাম, এটুকু জেনে রাখবেন। আর 2-4 বছর হয়তো অপেক্ষা করতে হবে। যত ট্রেজারি বন্ড জমা পড়বে, তত ইউএস ট্রেজারি বন্ড জমা পড়বে, তত দেখবেন সোনার দর তত বাড়তে আরম্ভ করে দিয়েছে। কারণ সোনাই একমাত্র নিরাপদ স্থল বলে
সব দেশ মনে করছে ইনভেস্ট সোনাতে করো। এখন এই সমস্ত যখন কাণ্ড ঘটছে, তখন ভারতের কাছে যখন অফারটা এসছে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা আমাদের করে নিতে হবে, আপনারা কি শর্তে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবেন, তখনই ভারত বলেন বা জয়শঙ্কর বলেন যে আমাদের সঙ্গে এই যে ইন্দো প্যাসিফিক চুক্তি বা আমাদের এই যদি অন্যান্য চুক্তিগুলো যদি মেনটেন করতে হয়, তাহলে পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে সুপারিশ যেটা করা হয়েছিল, জয়েন্ট টাস্ক ফোর্সের সুপারিশ এবং সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের 2036 পর্যন্ত একটা চুক্তি করতে হবে, যে চুক্তির মধ্যে ওই গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, দমন, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ, এই মর্ম ওই চুক্তিটার মধ্যে থাকতে হবে। সেটা যদি হয় তাহলে পরে ভারতবর্ষ এফটিএ করতে রাজি আছে। সার্জিও গোর বলেন ঠিক আছে, আপনি তো ওয়াশিংটন যাচ্ছেন, আমিও আপনার সঙ্গে আমি তো আপনার সঙ্গেই যাব, আমি আলাদা যাব যদিও, একসঙ্গে আমরা ওখানে মিলিত হব এবং প্রেসিডেন্টের সঙ্গে আমরা বসে এই ব্যাপারে আমরা ফাইনাল একটা ডিসিশন নিয়ে আমরা এই চুক্তি করে ফেলবো। তাহলে পরে কি এফটিএটা হবে? তখন জয়শঙ্করজি বলেছেন নিশ্চিতভাবে হবে। তাহলে পরে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হওয়ার সেটা হবে, কিন্তু তার আগে যে গ্যারান্টি দিতে হবে সেটা হচ্ছে ইউনুসকে আগে ওখান থেকে উৎখাত করতে হবে। ইউনুস যতক্ষণ না উৎখাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে না, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এবং সার্জিও গোর বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হবে যাতে বাংলাদেশে ইউনুস সরকার এবং ইউনুস যাতে ক্ষমতায় না থাকতে পারে, বা বাকিটুকু আপনারা যেভাবে বলবেন সেভাবে ভাবে। আপাতত এই খবর যেটা পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ইউনুস সরকারের দিন ঘনিয়ে আসছে, ইউনুস সরকার সহ ইউনুস জলাঞ্জলি যাবে। আসসালামু আলাইকুম। নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরও একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস সরকার, একের পর এক মেগা প্রজেক্ট হাতে নিচ্ছে। কারণ কি আসলে? এর পেছনে পশ্চিমাদের বিশেষ কোনো স্বার্থ সংরক্ষণের চেষ্টা রয়েছে, নাকি সরকারের বিশেষ কোনো মহলের বড় কমিশন বাণিজ্য রয়েছে, নাকি অন্য কোনো বিশেষ ডিজাইন মাথায় নিয়েই ইউনুস সরকার এগিয়ে চলেছে? অর্থাৎ ক্ষমতা দীর্ঘায়িত করা যেতে পারে সেই ধরনের কোনো প্ল্যানিং নিয়েই এই সব কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অনেক বিতর্ক বা সমালোচনার পরেও। আমি কয়েকটা উদাহরণ তুলে ধরি আপনাদের সামনে। অনেক অনেক বিষয় আছে, তার মধ্যে কয়েকটি উদাহরণ তুলে ধরি। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 14টি বোয়িং উড়োজাহাজ কেনার বড় একটি ক্রয় প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বোয়িং বিমানের নির্মাতাকারী প্রতিষ্ঠান কারা সে তো আমরা জানি, যুক্তরাষ্ট্রের। চট্টগ্রামের মিরেশ্বরায় ভারতের জন্য আওয়ামী লীগ যে 850 একর জমি বরাদ্দ দিয়েছিল ইকোনমিক জোন গড়ে তোলার উদ্দেশ্যে, ভারতীয় ব্যবসায়ীদের এখানে বিনিয়োগের আকৃষ্ট করা যেটি মূল উদ্দেশ্য ছিল, সেটি ইউনুস সরকার বাতিল করেছে, করতেই পারে, সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেখানে কি গড়ে তোলা হচ্ছে? এর আগে আমি আপনাদের জানিয়েছি, সেখানে অস্ত্র কারখানা গড়ে তোলা হচ্ছে, যেখানে আমাদের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত যেই সামরিক অস্ত্র কারখানা, সেটিতেই কাঁচামাল হলে মানে এই অস্ত্র কারখানা নির্মাণের স্থাপনের যে উদ্দেশ্য রেশরায়, তার সব কিছুই সেখানে উৎপাদন সম্ভব। কিন্তু সেখানে নাকি দেশি বিদেশি বিনিয়োগ হবে নতুন এই কারখানাতে। কারা করবে বিনিয়োগ? কাদের পরামর্শ হচ্ছে? 118 জন আমলার পদোন্নতি দেওয়া হয়েছে তড়িঘড়ি করে নির্বাচনকে সামনে রেখে। কি কারণে? এবং একই সঙ্গে রাষ্ট্র নিযুক্ত একটি কমিশন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি 142% পর্যন্ত করার প্রস্তাব করেছিল, যদিও তুমুল সমালোচনার মুখে এটি আপাতত স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনালের কার্গো কার্যক্রম পরিচালনার সম্ভাব্য চুক্তির যে বিষয়টি রয়েছে সেটিও সম্ভবত করে ফেলতে পারে অনেকের ধারণা।
গত নভেম্বরে $550 মিলিয়ন লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে 33 বছরের চুক্তি করেছে নভেম্বরে। সরকার হচ্ছে কয়েক মাসের, সেখানে চুক্তি করে 33 বছরের। নিজেদের অবস্থানকে কাজে লাগিয়ে মোটামুটি দীর্ঘমেয়াদী এবং অস্বচ্ছ নীতিতে সিদ্ধান্ত নিচ্ছে সরকার, যেসব যার সমস্ত দায় দায়িত্ব বোঝা গিয়ে পড়বে আগামী নির্বাচিত সরকারের কাঁধে, যদি কিনা নির্বাচন হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সমকালকে জানিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব চুক্তি করার তৎপরতা কেবল আর্থিক সংযম বা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ত্রুটি নয়, বরং মৌলিক নীতিগত লঙ্ঘন। আবার বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন এই সরকারের মেয়াদ শেষে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের কোনো জবাবদিহিতা থাকবে না, তারা চলে যাবেন। তাহলে দায়ী করব কাকে? মানে এই ইউনূস সরকার যদি বিদায়ও নেয়, যদি আমরা এখনো যদি বলছি, আমরা নিশ্চিত নই, তাহলে পরবর্তী সরকার যে একটা হসপস অবস্থার মধ্যে পড়বে, সামাল দিতে পারবে কিনা, তার জন্য কাকে দায়ী করব? এই সরকার তো চলে যাবে। নির্বাচনের বৈধতা ছাড়াই দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা এই সরকারের রয়েছে, এই প্রকল্পগুলো তারই ধারাবাহিকতা, এটুকু নিশ্চিত করে বলা যায়। যেমন উড়োজাহাজ কেনার বিষয়টি, বোয়িং উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত, সেটি কেন নেওয়া হয়েছে? যা শোনা যাচ্ছে যে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ট্রাম্প প্রশাসন যে 37% পর্যন্ত শুল্ক আরোপ করেছিল, সেটির দেন দরবার করে 20% নামিয়ে আনা হয়েছে। এটি সরকার বিশাল একটি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলো। কিন্তু আমরা যদি জানি, অনেকেই জানেন যে সেখান থেকে কিছু কিনতে হবে, তাহলে কি কিনতে হবে? বোয়িং বিমান কিনতে হবে। তাহলে কৃতিত্ব কেন? কেন বলা যায়নি যে এই ধরনের বড় সিদ্ধান্ত নির্বাচিত সরকার এসে নেবে? নাকি এর ভিতরে অন্য কোনো কিছু রয়েছে? আমরা জানি যে পিটার হাস, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, 2024 7 জানুয়ারি নির্বাচনের আগেই এই বোয়িং বিমান বিক্রি করার জন্য শেখ হাসিনা সরকারের সঙ্গে দেন দরবার করেছিল। যখন 2024 7 জানুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হলো, তারপরও তার বিতর্কিত যে নানান ধরনের ভূমিকা, সেটির মধ্য দিয়েও আবার তিনি দৌড়ঝাঁপ শুরু করলেন বোয়িং বিমান বিক্রির জন্য। সেই বোয়িং বিমান কেনার একটা চূড়ান্ত প্রক্রিয়া নাকি এই সরকার শুরু করে দিয়েছে। তাছাড়া বোয়িং এবং এয়ারবাসের মধ্যে তুলনামূলকভাবে বিশ্লেষণ ছাড়াই এই চুক্তি হতে যাচ্ছে। আমরা জানি যে এয়ারবাস কেনারও একটি পরিকল্পনা আওয়ামী লীগ সরকারের ছিল, চূড়ান্ত পরিকল্পনা না। যেহেতু বোয়িং নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, এখন সারা বিশ্বে মোটামুটি এয়ারবাসই রাজত্ব করছে ফ্রান্সের, তারপরও এইসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম যে এই বিমানের পরিচালনা পরিষদেই 3 ব্যক্তিকে বিশেষভাবে নিয়োগ দেওয়া হলো। কাকে নিয়োগ দেওয়া হলো? সেই বহুল বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে, প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী ফয়েজ তোয়েবকে, আর দেয়া হলো কাকে? নির্বাচন কমিশনের সচিবকে। কি আশ্চর্য বিষয়! আবারও সে কথা তুলতে হয়। আবারও বলছি, যে নির্বাচন আগামী কয়েকদিনের মধ্যে, যার ধ্যানে জ্ঞানে থাকার কথা নির্বাচন, সেখানে নির্বাচন কমিশনের সচিবকে দেয়া হয়, মানে করা হয় বিমানের পরিচালক। সরকার থামছে না কিছুতেই। যে যাই বলুক, কানে তুলা দিয়ে মুখ বন্ধ করে তাদের যেমন ইচ্ছে তেমন চালিয়ে যাচ্ছে। তাই অনেক ধরনের প্রশ্ন ওঠাটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।